প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প, নাম শিয়ানে শিয়ানে। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। ঝোপের পেছনে পৌঁছাতে মিনিট খানেকের বেশি লাগলো না। প্রথমে জিরিয়ে নিল, তারপর কিছুটা পাশে সরে এসে দৃষ্টি রাখলো সামনের খোলা জায়গায়। 50 গজ দূরে মাটির সাথে মিশে গেছে ক্যাকটাস হিল, পাশেই মিশরীর টেইল। আড়াআড়িভাবে ওটাকে চিরে গেছে সরু নদীটা, ক্ষীণধারায় প্রবাহিত হচ্ছে। নদীর উপর কাঠের সেতু, সেতু পেরিয়ে এগিয়ে আসছে এক ঘোর সোয়ার। অন্যদের খুঁজে বের করার আশায় চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি রাখল মর্গান। কষ্ট করতে হলো না নিজেদের, লুকিয়ে রাখার কোনো চেষ্টা করেনি ওরা। দুজন পাশাপাশি বসে আছে একটা সিডারের নিচে। গতরাতে শহর থেকে ফিল্ড গ্লাসের সাহায্যে যেমন দেখেছিল। পাশে বিশাল এক ফাইনের গুড়িতে ঘোড়াগুলো লাগাম বাঁধা। এই লেন্স, ওদিকের খবর কি? চেঁচিয়ে জানতে চাইল একজন। পাত্তা নেই হারামজাদার, বিরক্তির সাথে বলল সেতু পেরিয়ে আসা লোকটা। লেন্স অবশ্য ট্রেস করার চেষ্টা করছে ব্লু আই। গতকাল দুপুরের পর ফ্ল্যাগ বিতে গিয়েছিল মর্গান। খোদার কসম, টেনিসন জানলে কিন্তু চিবিয়ে খাবে ওকে। শীষ দিয়ে উঠল প্রথমজন। মেলিসা বটমানের নাম বলতে অজ্ঞান টেনিসন। মেয়েটা যত এড়ানোর চেষ্টা করে ওর আগ্রহ যেন ততই বাড়ে। আমার ধারণা কি জানো, খুব শিগগিরই ওই জমিটা কবজা করবে সে। গাধার মতো কথা বলো না, লসন। ক্যাসল টাউনের কেউ সেটা সহ্য করবে ভেবেছ? তুমি তাহলে কিছুই জানো না লেন্স। পরশু রাতে মেলিসা বর্ডম্যান কোথায় ছিল জানো? কোথায়? টেনিসনের বাথানে, ওর বিলাসবহুল রান্স হাউসে। প্রচণ্ড ধাক্কা খেল মর্গান। মেলিসা বর্ডম্যান স্বেচ্ছায়? ম্যাকলয়ারিদের খবর কি? জানতে চাইল লসন। এবার বোধহয় ব্যবসা গোটাতেই হবে। ওরা নিজেরা তো ডুববেই, আমাদেরও ডোবাবে। টেনিসন এমন হারামজাদাদের সার্কেল এমকে হটিয়ে দেওয়ার পর আমাদের কথা ভাববে। 2 বাথান থেকে প্রতি মাসে 100 গরু, মন্দ চলছিল না, কি বলো? আমার তো দুঃখই হচ্ছে। মুক্তে কামাই করার এমন সহজ উপায় হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে শেষ দাওটা 2-1 দিনের মধ্যেই মারব। আগে মর্গানকে কবজা করে নিই। ব্যাপারটা মোটেই পছন্দ হচ্ছে না আমার। আলোচনায় যোগ দিল অন্য দুজন। মর্গান যেন সাক্ষাৎ জম। এ পর্যন্ত প্রায় 8-9 জনকে সাবার করে ফেলেছে, অথচ নিজে অক্ষতই রয়ে গেছে। খোঁজ খবর নিয়ে দেখো, হয়তো সেরাদের কেউ। লোকটার সঙ্গে টাকার কথা চিন্তা করলে কিন্তু তাই মনে হয়। এবার আর পার পাবে না। সামনে পেছনে দুদিকে আছি আমরা। মরুভূমিতে মরতে না চাইলে আমাদের সামনে আসতেই হবে ওকে। একেবারে পানির মতো সহজ কাজ। টেইলে দেখতে পেলেই গুলি করব। ও জানে এখানে আছি আমরা, তবু কিছু করার থাকবে না ওর। ক্যাসল টাউন ছাড়তে হলে ওকে এই টেইলে আসতেই হবে। এত সহজ ভেবো না, হালকা সুরে বলল লসন। যে 7-8 জন মারা গেছে তোমার মতোই ভেবেছিল ওরা। বুট হেলে শুয়ে ভুলটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ওর চামড়া তো লোহার তৈরি নয় যে বুলেট ঢুকবে না। উম্মা প্রকাশ পেল লেন্সের কণ্ঠে। ওহো, মর্গানের চেয়ে আমাদের চান্স বেশি। লেন্স,
আমি এমন কিছু লোককে চিনি যারা শরীরে অন্তত 3-4টে বুলেট নিয়ে একাধিক শত্রুকে ধরাশায়ী করেছে এবং বহাল তবিয়তে বেঁচে আছে এখনো। ওসব কেবল গল্পই, কখনো এমন ঘটনা শুনিনি আমি। ডারেসের নাম শুনেছ? সোনোরায়কে ঘেরাও করেছিল 4জন বাউন্টি হান্টার। সেলুনের বাইরে অপেক্ষা করছিল ওরা। ডরেস বেরিয়ে আসতে চড়াও হলো। জোড়া পিস্তল বের করে একটার পর একটা গুলি করল ডরেস। শেষ না হওয়া পর্যন্ত থামেনি। লড়াই শেষ হতে দেখা গেল শরীরে 4টে বুলেট নিয়ে দাঁড়িয়ে আছে সে, আর মরা কুকুরের মতো রাস্তায় পড়ে আছে শিকারীরা। আচ্ছা, এ লোক ডরেস নয় তো? ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করলো তৃতীয়জন। দূর, তা হতে যাবে কেন? গত 2 বছর ডরেসের কোনো নাম নিশানা নেই। আমার ধারণা সনোরার ওই লড়াইয়ের পর শহর থেকে কেটে পড়তে পারলেও পরে টেইলে কোথাও মারা গেছে সে। বেঁচে থাকলে ওর কথা শুনতে পেতাম। সে রাগ করল লসন। ডরেসের চেয়েও সরেস কেউ হতে পারে এ লোক। ওরকম না হলে অবশ্য খুশি হব আমি। তোমার কথায় মনে হচ্ছে ও বিলি দ্য কিড কিংবা হিকক। খোদার কসম লেন্স, ও সামনে পড়লে ডুয়েলের সময় তাই মনে হবে তোমার। কিন্তু দুঃখের কথা কি জানো? কাউকে কথাটা বলার সুযোগ পাবে না তুমি। তুমি একটা ভিতর ডিম। স্পষ্ট বিরক্তি প্রকাশ করলো লেন্স হারবার। এসব লোককে ভয় পাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ কিছু নয়। অপথিব বা বিব্রত হলো না লসন, বরং হাসল, এবং ফলদায়কও। হয়তো আমি ভুল ভাবছি, কিন্তু তোমার ভাবে মনে হচ্ছে নিজেকে ওর কাতারে ভাবতে শুরু করেছ তুমি। সন্দেহ আছে? মুখ না দেখেও লসনের প্রতিক্রিয়া আন্দাজ করতে পারল মর্গান। কিছুটা হতচকিত হয়ে পড়েছে। ইতিবাচক উত্তর দিলে হয়তো তাকে চ্যালেঞ্জ করে বসতে পারে লেন্স, আর উল্টোটা বললে মিথ্যে বলা হবে। অন্তত লেন্স তাই মনে করবে। তাকে বাঁচিয়ে দিল অন্য লোকটা। কি শুরু করেছ তোমরা? বিরক্ত স্বরে বলল সে। ধারে কাছে কেউ নেই, এমন লোককে নিয়ে তর্ক করছো? ধারে কাছে নেই এমন লোককে নিয়ে তর্ক করছো? তার চেয়ে নিজেদের কাজ করে যাও। মর্গান কখন এসে পড়ে তার ঠিক আছে? শোনো টোলবার্ট, এই বেটা ভয়ে সিটিয়ে আছে। আমি শুধু হজম করে ফেলো লেন্স, সেফ ভুলে যাও। কিছু না বলে টোলবার্টের দিকে তাকিয়ে থাকলো লেন্স হারপার। দৃষ্টি দিয়ে বিদ্ধ করার চেষ্টা করলো তাকে। হাত নিষ্পিস করছে, পাজোড়া ফাঁক করে দাঁড়িয়ে। সঙ্গীত চকচকে পিস্তলের বাটের দিকে চোখ পড়তে কলজে শুকিয়ে এলো ওর। জানে সহজে ওকে পেরে ফেলবে টোলবার্ট। ভালো, খুশি হলাম। লেন্স হাল ছেড়ে দিতে নিষ্প্রাহ কণ্ঠে বলল টোলবার্ট। হাসল সে, লসনের দিকে ফিরল। যাও তো, কফির আয়োজন করো। হিসেব কষল মর্গান। পরস্পরের কাছাকাছি আছে ওরা। সন্তপনে খোলা জায়গায় বেরিয়ে এসে রাইফেল কক করল। চমকে উঠল 3জনেই। মর্গান যা ভেবেছিল তাই হলো একটু পর। চোখের কোণ দিয়ে লক্ষ্য করল হোলস্টারে হাত বাড়াচ্ছে লেন্স। বিন্দুমাত্র সুযোগ না দিয়ে গুলি করল তাকে। ভারী বুলেটের ধাক্কায় পেছনে হেলে পড়ল লেন্স হারপারের দেহ। চোখে আফসোস এবং বাঁচার আকুতি। শিথিল হয়ে এলো তার শরীর। পিস্তল সহ ডান হাত পড়ে থাকলো দেহের পাশে। অন্যদের দিকে তাকালো মর্গান। চুপসে গেছে লসন। চোখে ভয়ার্ত চাহনি। দুহাত তুলে দাঁড়িয়ে আছে। নিষ্পেহ দৃষ্টিতে লেন্সের লাশের দিকে তাকালো টোলবার্ট। জানতাম এভাবেই বোকামির মাসুল দেবে একদিন, বিড়বিড় করে বলল সে।
হিসেবে বরাবরই কাঁচা ছিল। লসন, তোমার কোমর খালি করো, গানবেল সহ, নির্দেশ দিল মর্গান। এরপর টোলবাটের পেছনে গিয়ে ওকেও নিরস্ত্র করো। কোনো হেরফের হলে আগে তোমাকেই গুলি করব। অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করলো লোকটা। ভিজে বেড়ালের মতো দাঁড়িয়ে থাকলো। এরপর টোলবার্ট এমন ভাব করছে যেন কিছুই হয়নি। পকেট থেকে তামাক আর কাগজ বের করে সিগারেট রোল করলো। ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লো। এর আগে কোথাও দেখেছি তোমাকে? সন্দিগ্ধ স্বরে মন্তব্য করল সে। আমার ধারণা জেমস মর্গান নামটা ভুয়া। মনে করার চেষ্টা করতে থাকো, শ্রাগ করল মর্গান। তবে ভুলেও বেয়ারা কিছু করার চিন্তা করো না। তুমি নিরস্ত্র কিনা গুলি করার সময় একটুও চিন্তা করব না। এটা তো খুন, নিচু স্বরে বলল লসন। মোটেই সাধু মনে হচ্ছে না তোমাকে। টেইল ধরে এখানে এলে কোনো সুযোগ দেয়া ছাড়াই আমাকে খুন করতে তোমরা। তাহলে এর চেয়ে ফেয়ার কিছু আশা করো কিভাবে? চুপ করে থাকলো লসন। আমাদের নিয়ে কি করবে? জানতে চাইলো টোলমাস। খুব বেশি সময় পাবে না তুমি। কিছুক্ষণের মধ্যে চলে আসবে অন্যরা। তাতে লাভ হবে না তোমার। জাহান্নামে যাও। ওহ, শহরে যাচ্ছি আমরা। গরুচোরদের ধরার খুব ইচ্ছে ওদের। তোমাদেরকে পেলে খুশি হবে। মার্শালকে তোমরাই খুন করেছো, তাই না? টোলবার্ট ঝটপট জানালো লসন। তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলবো, হুমকি দিল টোলবার্ট। নিজের কথা আগে ভাবছো না কেন? ওকে ছোঁয়ার সুযোগ তুমি পাবে যদি আরো কয়েকটা দিন বেঁচে থাকতে পারো, তবেই। তোমার কি মনে হয়? কিছুই মনে হয় না আমার। সিজ বাজালো মর্গান। দূরে সোরেলের খুরের হালকা শব্দ শুনতে পেল। ঘুরে দাঁড়াও, টেইল ধরে হাঁটতে শুরু করো। হেঁটে যাব? নয়তো কি, ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার সুযোগ চাও? দুজনের কেউই নড়ল না। ভাবছে কি যেন। টোলবার্টের পায়ের কাছে গুলি করল মর্গান। তীব্র গালবকে ঘুরে ক্যাসল টাউনের টেইল ধরে এগোতে শুরু করলো সে। পিছু নিল লসন। শরীরটা এসে গেছে। স্যাডলে চেপে দুই তস্করকে অনুসরণ করলো মর্গান। খেয়াল করলো সমানে খিস্তি করছে টোলবার্ট। শোনো বার্ট, তোমার গালাগাল থামাও, নইলে মুখে একটা বুলেট ঢুকিয়ে দেব, হুমকি দিল ও। গোল্লায় যাও তুমি। উত্তরে একটা বুলেট পাঠালো মর্গান। টোলবার্টের চুলে সিথি কেটে চলে গেল ওটা। ঝট করে ঘুরল সে। শীতল দৃষ্টিতে তাকালো, তবে তার চোখে চাপা ভয় ঠিকই দেখতে পেল মর্গান। তোমার চোটপাট চলবে না এখানে, পরিষ্কার? এসে বলল। তবু নড়ল না সে, ঠায় দাঁড়িয়ে থাকলো। হাঁটুর উপর আড়াআড়িভাবে রাইফেল রেখে সিগারেট ধরালো মর্গান। বার্ট, তুমি দেখছি একটা বেয়ারা ঘোড়ার চেয়েও খারাপ। নিজের ভালো বোঝো না। সুযোগটাও নাকি? তাহলে এখনই ফয়সালা হয়ে যাক। কষ্ট করে ক্যাসল টাউনে যাওয়ার দরকার নেই। তোমার বগলে একটা পিস্তল আছে, বের করো ওটা। হয়তো হারাতে পারবে আমাকে। ফাটা বেলুনের মতো চুপসে গেল টোলবার। নিজের জীবন নিয়ে জুয়া খেলি না আমি। ভালো কথা বলেছ। এগো এবার। লসন অনেকটা এগিয়ে গেছে, ধরে ফেলো ওকে। সশব্দে একদলা থুতু ফেলল টোলবার্ট। তোমাকে বোধহয় চিনতে পেরেছি। টম স্টোনে দেখা হয়েছিল আমাদের। হয়তো, তবে সন্দেহ আছে আমার। যদ্দূর মনে হচ্ছে ওদিকে যায়নি কখনো। বিব্রত দেখালো তাকে। অস্বীকার করছো? আমি বলেছি দেখা হয়নি আমাদের। তুমি তা মানতে চাও না, এই তো। কিন্তু মেনে নিলেই ভালো করবে। কেউ যখন আমার সাথে তর্ক করে, লোকটাকে র্যাটলের মতো বিষাক্ত লাগে। র্যাটলকে ফনা তোলার আগেই গুলি করা উচিত।
পশ্চিমের এই প্রবাদটা শুনেছ নিশ্চয়? নিকুচি করি তোমার প্রবাদের। ঘুরে হাঁটতে শুরু করলো টোলবার। সময় হলে ঠিকই তোমাকে বুঝিয়ে দেব, পিস্তল উঁচিয়ে এরকম বাহাদুরি আমিও দেখাতে পারি। আগে তো মার্শালের খুনের অভিযোগ থেকে রেহাই পাও, আমাদেরকে ধরিয়ে দিয়ে নিজে সাধু সাজতে চাও। ও, পথের কাটা পরিষ্কার করছি। রাইফেল হাতে কেউ টেইলে অপেক্ষায় থাকবে, এটা আমার কাছে একাধারে অস্বস্তিকর এবং বিরক্তিকর। তোমার কথা শহরের লোকজনকে জানাবো আমি। মর্গান হাসল কেবল, কিছু বলল না। শহরে পৌঁছার পরপরই কয়েকজনের একটা দল ঘিরে ধরল ওদেরকে। উৎসাহী দুজন এসে বেঁধে ফেলল দুই রাসলারকে। ওর কাছে একটা লুকানো পিস্তল আছে, টোলবার্টকে দেখিয়ে জানালো মর্গান। তোমাকে খুন করব আমি, মর্গান। রাগে কুৎসিত দেখালো টোলবার্টের মুখ। হাত বাঁধা না থাকলে হয়তো এখনই পিস্তল বের করার চেষ্টা করত। যাদের কাছে নিয়ে চলো এদের, পরামর্শ দিল একজন। এইমাত্র নিরস্ত্র করেছে টোলবার্টকে। সে উৎসাহে ওদেরকে নিয়ে গেল লোকজন। একপাশে সরে এলো মর্গান। ফিরতিপথে ডান দিকের একটা সেলুনে ঢুকে পড়ল। সময় নিয়ে হুইস্কি পান করল। তারপর পাই প্যালেসে লাঞ্চ সেরে আস্তাবলে এলো। টুলে বসে যথারীতি ঝিমোচ্ছে বুড়ো হসলার। মর্গান সামনে গিয়ে দাঁড়াতে চোখ খুলল। পরিপূর্ণ দৃষ্টিতে জরিপ করল ওকে। দৃষ্টিতে ঘুমের রেশ নেই। ভালোই আছো দেখছি, বিরস মুখে মন্তব্য করল। এবং চলেও যাওনি? তাই আশা করেছিলে? আমার আশা করা না করায় কিছু যায় আসে না তোমার। ভাবছি শেষ পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে কিনা। সামনের পথ পরিষ্কার এখন, এত সহজ ভেবো না। কার্টারের দল তোমাকে সহজে ছাড়বে বলে মনে হয় না। আচ্ছা, তোমার সাথে ওদের সম্পর্কটা কি? লোকগুলোর তারা দেখে মনে হচ্ছে একাই সবার পাছায় আগুন লাগিয়ে দিয়েছ। কার্টারকে? আমার ধারণা এটা ওর নিজের দেয়া নাম। বছর দুই আগে ক্যাসল টাউনে দুটো লোককে খুন করেছিল। তারপর ক্যাকটাস হিলের ওপাশে আস্তানা গেড়েছে। দুনিয়ার সব আউটলরা যোগ দিতে লাগলো ওর সাথে। টাকার বিনিময়ে নিরাপদ আশ্রয় আর খাবার সরবরাহ করে সে। তবে ওপারে যাই করুক, ক্যাসল টাউনে এসে ঝামেলা করে না ওরা। নিজেদের আস্তানায় ছোটখাটো একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। গরু চুরির পেছনে হাত আছে ওদের। সম্ভবত এখানকার একটা বাথানো জড়িত। তোমাদের মার্শালকে খুন করেছে এদেরই একজন, টোলবার্ট নামের লোকটা। ভালো কথা মনে করেছ। শিগগিরই হয়তো আবার দেখা পেয়ে যাবে ওদের। বুঝলো না মর্গান, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করল একরকম নিশ্চিত মনে হচ্ছে বুড়োকে। এ জীবনে কম তো দেখিনি। গরু চোর ধরতে হয় হাতে নাতে, মালসহ। তা করতে পারোনি তুমি। তাছাড়া শুধু তোমার কথাই চিরে ভিজবে না। হকিন্সকে তাও জানো নিশ্চয়? মাথা নাড়ল হসলার। তোমার কাছ থেকে শুনলাম নামটা। শুধু হকিন্স নামে কয়েকজন লোক পাবে। একটু থামল সে। রাস্তা ধরে উত্তরে তাকিয়ে কি যেন দেখলো। তবে বুঝতে পারছি লোকটা সাধারণ কেউ নয়। তোমার মতো লোকের চিন্তায় ঘুরপাক খাওয়া চারটিখানি কথা। তামাশা করছো? তামাশা করব কেন? ফের মর্গানের পেছনে নজর বুলালো সে। তোমাকে বোধহয় সাবধান করে দেওয়া উচিত। এইমাত্র স্টোর থেকে বেরিয়েছে টোলবার্ট আর ওই লোকটা। সম্ভবত নতুন অস্ত্র পরখ করার সুযোগ খুঁজছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো মর্গান। দেখল দুজনকে 60 গজ দূরে পাশাপাশি এগিয়ে আসছে। তারাটা টোলবার্টের মধ্যে বেশি, সঙ্গীর চেয়ে এগিয়ে আছে। দুজনের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে। কৌতুক বোধ করল মর্গান। খুব সহজ পথ বেছে নিয়েছে ওরা। ওকে ফাঁদে ফেলে কাজ সারতে চাইছে।
টোলবার থাকবে সামনে, আর লসন থাকবে ডান পাশে টার্গেটের সাথে সমকোণী ত্রিভুজ তৈরি করে। কে প্রলুব্ধ করবে ওকে, টোলবার্ট না লসন? ভেতরে চলে যাও বুড়ো খোকা, হালকা সুরে বলল মর্গান। দুপা ডানে সরল, নীরের দেয়ালের দিকে পিঠ। ঠিক ওর সামনে টোলবার্ট আর লসন কিছুটা ডানে। রাস্তায় কাছাকাছি যেসব লোক ছিল দ্রুত নিরাপদ দূরত্বে সরে গেল। তারপর মর্গান, অবাক লাগছে না? এসে জানতে চাইল টোলবার্ট। কেন? এই যে জাজ লোকটা আমাদের আটকে রাখতে পারল না, আহা কি কষ্টই না করলো। জাজ বলল তোমরা রাসলার। উত্তরে আমি বললাম তাহলে জাজ তুমিও রাসলার। হাসতে সে, দোকান পর্যন্ত বিস্তৃত হয়েছে হাসিটা। এবং তুমিও মর্গান। তো ব্যাপারটা কি দাঁড়ালো? কারো বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যে লোকটা প্রমাণ করতে পারত তাকে খুন করেছ তুমি। আমি বলছি তুমি মার্শালকে খুন করেছ, চাপা স্বরে বলল টোলবার্ট। লোকজনের দিকে তাকালো। তোমাদের মার্শালকে খুন করেছে এই লোক, আমি আর লসন এর সাক্ষী। গুঞ্জন উঠল লোকজনের মধ্যে। মার্শাল খুন হওয়ার দুদিন পর এখানে এসেছে ও। ভিড়ের মধ্য থেকে মর্গানের পক্ষে সাফাই গাইল একজন। মার্শালকে খুন করার পর ঘুরে উত্তর দিকে টেইল ধরে শহরে এসেছে ও, ব্যাখ্যা দিল টোলবার্ট। সন্তুষ্ট দেখাচ্ছে। তো মর্গান অবস্থাটা কি দাঁড়াচ্ছে? মার্শালের খুনের দায়ে ফেসে যাচ্ছ তুমি। ওহো ভুল করছো। শহরে আসার দুদিন আগের অ্যালিবাই আছে আমার। টুকসনে এক রাত কাটিয়েছি। ওখানকার হোটেলের রেজিস্টারে আমার নাম পাওয়া যাবে। নিজের পাপের বোঝা আমার ঘাড়ে চাপাতে চাইছো কেন? ভালো করেই জানো ফাঁসাতে পারবে না আমাকে। তুমি বললেই তো প্রমাণিত হলো না। এত সহজ কি? মর্গান সহসায় টের পেল ভিত্তিহীন একটা অভিযোগ তুলে কেন খোঁজ গল্প করছে টোলবার্ট। আসলে সময় কাটাচ্ছে সে। ওদের পরিকল্পনায় আরেকজন শরিকদার জুটেছে। ডানে দুপা সরে আসার সময় উল্টো দিকে একটু বামে সেলুনের ছাদে দেখতে পেল লোকটাকে। পজিশন নিয়েছে। আজ আসল কাজ সেই সারবে। কিছুটা বিচলিত বোধ করল। এখানে ওর জেতার আশা কম। তিনজনে মিলে প্রায় নিষিদ্ধ একটা ফাঁদ পেতেছে। তবে আসার কথা একটাই, তৃতীয় লোকটার উপস্থিতি টের পেয়েছে মর্গান, যা জানে না ওরা। না সহজ নয়, শীতল কণ্ঠে স্বীকার করল। বাম দিকে সরে এসেছে। দুটো ইচ্ছে ছিল ওর। উল্টো টোলবার্টকে প্রলুব্ধ করা এবং রাস্তার দুজনকে একসাথে মোকাবেলা করার জন্যে সুবিধাজনক একটা অবস্থান নেয়া। অন্তত এখন বোঝা যাচ্ছে কথা চালিয়ে গেল। আমার জন্য অপেক্ষা করছিলে, আবার দেখা হয়ে গেল এখন। বলতেই হয় নাছোড়বান্দা লোক তোমরা। আমিও খুব ভয়ে আছি। শত্রুর সামনে পিঠ দিয়ে সোনরা যাওয়া খুব সহজ হবে না। ঠিক হতো যদি পেছন দিকেও দুটো চোখ থাকতো আমার। কি বলছো? শোনো টেনিসনের শালা, বলছিলাম তোমার দিকে পিঠ দিয়া বোকামি হবে। রেগে কাই হয়ে গেল টোলবার্ট। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ওখানেই দাঁড়াও মর্গান, নড়ো না, চাপা স্বরে নির্দেশ দিল সে। নিজে ডানে সরে যেতে পা বাড়ালো। এ সুযোগটাই নিল মর্গান। চোখের পলকে পিস্তল উঠে এলো ওর দু হাতে। ভুলে গেল সামনের দুজনকে। সেলুনের স্বাদে চলে গেছে দৃষ্টি। আয়েস করে রাইফেল বাগিয়ে ধরে আছে লোকটি। গুলি করার জন্যে তৈরি। কোমরের কাছ থেকে গুলি করল। লোকটাকে নড়ে উঠতে দেখে দৃষ্টি নেমে এলো ওর। আগুন ঝরালো ডান হাতের কোল্ট। নিশানা ছাড়াই গুলি করেছে, সেফ টোলবার্টকে ব্যস্ত রাখার জন্যে। সেটাই দারুণ কাজে দিল। সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধানে বাম হাতের সিক্স শুটারটা থেকে গুলি করল ও। টোলবার্টের বাম বুকে একটা ফুটো তৈরি হলো।
যখন ক্ষতটা থেকে রক্ত গড়াতে শুরু করলো, ততক্ষণে পাশে আরেকটা ফুটোর সৃষ্টি হয়েছে। পিস্তল হাতে নিয়েই মারা গেল টোলবার। পড়ে যাওয়ার সময় একটা গুলি ছুঁড়েছিল, ওটা কোথায় গেল তা কেউই বলতে পারবে না। বেলকে দেখেই কাত জেফ লসন। মর্গানকে মেরে ফেলার সুযোগ ওরই বেশি ছিল। পিস্তল বের করেছিল, কিন্তু গুলি করা হয়নি। কপালে তীনয়নের সৃষ্টি হওয়ার পরও ঘটনাটা বিশ্বাস করতে পারছিল না সে। অদ্ভুত এক কষ্ট, মায়া আচ্ছন্ন করল তাকে। মরার আগেও নিজের ভুল বুঝতে পারেনি। বিস্ময় কখনো কখনো মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দেয়, ভাবল মর্গান। নিজের ভুলে মরেছে জেফ লসন। দীর্ঘতা ছিল না লোকটার। ডুয়েলের সময় চমকে যেতে নেই, এ শিক্ষা রপ্ত করতে পারেনি সে। সশব্দে নিঃশ্বাস ছাড়ল মর্গান। বড় বাচ্চা বেঁচে গেছে এ যাত্রা। পিস্তল রিলোড করে জট পাকিয়ে থাকা লোকজনের দিকে তাকালো। গুঞ্জন উঠছে ওদের মাঝে। পেছনে হসলারের পদশব্দেও ফিরল না ও। রাস্তা ধরে দুদিকে যদ্দূর দৃষ্টি যায় খুঁটিয়ে দেখল। সন্তুষ্ট হয়ে আর কোনো বিপদের সম্ভাবনা নেই বুঝতে পেরে বুড়োর দিকে ফিরল। খোদার কসম, এর চেয়ে সংক্ষিপ্ত ডুয়েল আর দেখিনি। কফি হবে? হসলারকে থামিয়ে দিল মর্গান। ওদের আগেই পিস্তলে হাত দিয়েছ তুমি, ভিড়ের মাঝখান থেকে অভিযোগ করলো একজন। একসাথে 3টা খুন করেছ। ঝট করে ফিরল মর্গান। ভিড়ের মধ্যে লোকটাকে খুঁজল। আমার সামনে এসে দাঁড়িয়ে কথাটা বলো, আহ্বান করলো। কেউ এলো না, এমনকি টু শব্দও করলো না। সামনে এসে কথাটা বলার সাহস তোমরা রাখো না, অথচ আশা করছো 3জনের বিরুদ্ধে একা লড়াইয়ে ওদের পর পিস্তল বের করবো আমি? জঘন্য তোমাদের শহর এবং তোমরা। বলে আর দাঁড়ালো না মর্গান। শরীরের লাগাম হাতে আস্ত বলে ঢুকে পড়ল। ভেতরে বুড়োর কামরায় এসে বসল। কোণের স্টোভে পানি চড়িয়ে দিয়েছে হসলার। না তাকিয়েও মর্গান টের পেল ওকে দেখছে বুড়ো। তোমার নাম জেমস মর্গান নয়, নিশ্চিত আমি। ওরকম হলে অনেক আগেই নামটা শুনতাম। তোমার মতো লোকেরা অন্যের গল্পের খোরাক না হয়ে পারে না। নিরুত্তর থাকলো মর্গান। বোধহয় চলে যাচ্ছ না? আজই নয়, দীর্ঘ হলো ওর 44 বেশি। ব্যাপারটা শেষ না দেখে যাওয়ার ইচ্ছে মোটেও নেই। কার্টারের আর কত লোক আছে? এতগুলো প্রাণ তাকে দমানোর জন্য যথেষ্ট নয় কি? খেলাটার আসল হোতা কে? কিছু টাকার লোভ দেখিয়ে কুকুরের মতো 1 ডজন লোককে লেলিয়ে দেওয়া হয়েছে ওর পেছনে। অথচ টাকার কথা কারো জানার কথা নয়, কেবল একজন সারা। তার পক্ষে আজ করা সম্ভব। মর্গানের পরিচয়ের সাথে ওর স্যাডল ব্যাগের টাকাগুলোর একটা যোগসূত্র আছে। আলফ্রেড টেনিসন। চরম একটা সিদ্ধান্ত নিল ও। টেনিসনকে মোকাবেলা করা ছাড়া এখন এখান থেকে 1 পাও নড়বে না। তবে লোকটা অসম্ভব ধূর্ত। নিজের কাজ হাসিল করতে বিন্দুমাত্র কষ্ট করতে হয়নি তাকে, বরং তারই ইঙ্গিতে ঘটছে সবকিছু। ডজনখানেক লোকের মৃত্যুর কারণ এই লোকটাই। ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে কি করবে টেনিসন, জানার উপায় নেই। আর কত কূটকৌশল তার মাথায় আছে খোদা মালুম। একসময় বেরিয়ে আসতেই হবে তাকে। আসতে বাধ্য করবে মর্গান। তারপর মোকাবেলা করবে লোকটাকে। খুব সম্ভব সে নিজেই কার্টার নামে ক্যাকটাস হিলের ওপাশে রাজত্ব করছে, আর এপাশে আলফ্রেড টেনিসন নামে ধনী এক রাঞ্চার। দারুণ এক খেলা। লোকটার বুদ্ধির তারিফ করতেই হয়। তাহলে হকিন্সকে? মর্গান। কফি পরিবেশন করার পর সামনের চেয়ারে এসে বসলো হসলার। বোধহয় চলে যাওয়াই উচিত তোমার। শনিবার আজ। সব বাথানের পাঞ্চারে ভরে যাবে শহর। ওই ফাঁকে কার্টারের লোকজনও অনায়াসে ঢুকে পড়তে পারবে। তেমন হলে তোমাকে ওরা খুঁজে নেবেই। আমাকে থাকতে দেবে না নাকি? না, তা কেন?
তুমি থাকলে ভাড়া ভাড়া পাবো, কিন্তু আজ রাতে ঝামেলা হলে নিরীহ লোকও হতাহত হতে পারে। সবচেয়ে বড় কথা, সার্কেল এম আর ডেনিসনের পাঞ্চারদের মধ্যে যে কোনো সময়ে লড়াই বেঁধে যেতে পারে। বুড়োকে নিরীক্ষ করল মর্গান। ভয় ডর বলতে কিছু নেই মুখে। ঝামেলা ভয় পাও? না, শুধু তোমার নিরাপত্তার দিকটা ভাবছি আমি, নিষ্প্রিয় কণ্ঠে বলল সে। ফের মগে কফি ঢালল। আরেকটা কাজ অবশ্য করতে পারো, ভালো হবে যদি আস্তাবল ছেড়ে কোথাও না যাও। উঠে দাঁড়ালো। এখানেই থাকছি আমি, ঠিক মতো ঘোরার যত্ন করো, স্যাডল চাপিয়ে রাখার দরকার নেই। কফির জন্যে ধন্যবাদ। বেরিয়ে এসে ফুটপাত ধরে উত্তরে এগোলো মর্গান। উদ্দেশ্যহীন উদ্দেশ্যবিহীনভাবে হাঁটছে। পেছনে একদল অশ্বারোহীর খুরের শব্দ পেয়ে ঘুরে তাকালো। এইমাত্র শহরে প্রবেশ করছে 6 জন পাঞ্চারের একটা দল। ডানে ব্যাংকের দিকে দৃষ্টি চলে গেল ওর। দরজায় দাঁড়িয়ে আছে মেলিসা বডম্যান। বাইরে অপেক্ষারত 4 পাঞ্চারের মুখে হাসি ফুটল। দ্রুত নিজেদের পাওনা বুঝে নিয়ে সরে পড়ল ওরা। অপেক্ষা করার ফাঁকে একটা সিগারেট রোল করলো মর্গান। ওকে দেখতে পেয়ে হাসলো মেলিসা। প্রত্যুত্তরে নট করলো মর্গান। এগোতে গিয়েও থেমে গেল। ব্যাংকের ভেতর থেকে বেরিয়ে মেলিসার পেছনে এসে দাঁড়িয়েছে আলফ্রেড টেনিসন। সহাস্যে মেলিসাকে কিছু জিজ্ঞেস করলো সে। উত্তরে মৃদু মাথা ঝাঁকালো মেয়েটা। মর্গানের উপর চোখ পড়তে থমকে দাঁড়ালো টেনিসন। আড়ষ্ট হয়ে গেল কাঁধ দুটো। চটদোল দিয়ে নিজেকে সামলে নিল সে। নির্বিকার হয়ে গেল মুখ। লিসা, পাই প্যালেসে গিয়ে বসো, বেশ জোরে সোরেই বলল সে। মর্গানের উপর থেকে চোখ সরায়নি। দেরি হবে না আমার, সেলুনে গিয়ে পাঞ্চারদের পাওনা মিটিয়েই চলে আসব। মেলিসার ডান হাত ধরে চাপ দিল সে। তারপর সিঁড়ি ভেঙে নেমে এলো। কেমন আছো মর্গান? সামনে এসে সহাস্যে জানতে চাইল টেনিসন। আমাদের শহরটা বোধহয় ভালো লাগতে শুরু করেছে তোমার, নইলে এতদিন থাকতে না। যদ্দূর জানি যথেষ্ট তাড়া আছে তোমার। নোংরা শহর, নিচু স্বরে বলল মর্গান, যাতে কেবল টেনিসনই শুনতে পায়। এবং এখানকার বেশিরভাগ মানুষই তোমার মতো নোংরা ও কপট। তুমি বোধহয় বলতে চাইছো। পেছনে মেলিসার উপস্থিতি টের পেয়ে থেমে গেল টেনিসন। শ্রাগ করে সরে গেল ওখান থেকে। মেলিসা সামনে আসতে নট করলো মর্গান। সবধিপ দেখাচ্ছে মেয়েটিকে। পাল্টা ওর কুশন জানতে চাইল বডম্যান কন্যা। পাঞ্চারদের একটা দল পেরিয়ে গেল ওদের। ধুলো ওরায় কিছুটা দূরে সরে এলো ওরা। চলো পাই প্যালেসে যাই, প্রস্তাব দিল মেলিসা। ওখানে কি আমার যাওয়ার কথা? একটু পর টেনিসন আসবে। হলপ করে বলতে পারি তোমার সাথে আমাকে দেখলে খেপে যাবেও। এটা আমার ব্যক্তিগত ব্যাপার নয় কি? রুদ্ধ স্বরে বলল মেলিসা। বিরক্তি চেপে রাখার চেষ্টা করছে না। আমি তোমার সাথে 1 কাপ কফি খেলে ওর অসুবিধে কি? ওর পছন্দ অপছন্দে কিছু যায় আসে না আমার। ওকে যথেষ্ট সমীহ করে চলো তুমি, সম্ভবত ভয়ও পাও। ম্যান হলো না মেলিসা বডম্যানের হাসি। খুবই সত্যি কথা, কিন্তু এটা তো ঠিক, আমাদেরকে একসঙ্গে কফি খেতে দেখলে আমাকে বা তোমাকে কাউকেই খুন করবে না ও। হালকা সুরে কথাগুলো বলে এগোলো মেলিসা। দ্বিধান্বিত পায়ে অনুসরণ করলো মর্গান। রহস্যময় লাগছে মেলিসাকে। টেনিসনকে ভয় পায়, অথচ রানচারকে কেয়ার না করে ওর সাথে কফি খেতে চাইছে। পরস্পর বিরোধী আচরণ। সবচেয়ে বড় ব্যাপার, এ মেয়ে টেনিসনের বাথানে একটা রাত কাটিয়েছে, বিশ্বাস করতে পারছে না মর্গান। এবং দুজনকে পরস্পরের শত্রু বলা যাচ্ছে না এখন আর। ব্যাংকের সামনে টেনিসনের অপেক্ষায় ছিল মেয়েটা। নিশ্চিত মর্গান। যে লোককে ভয় পাওয়ার কথা তার সাথে এমন সহজ আচরণ করা অস্বাভাবিক। মর্গানের ধারণা যেভাবেই হোক মেয়েটাকে পটিয়ে ফেলেছে ধুরন্ধর লোকটা।
সমালোচনার দৃষ্টিতে যাচাই করলো দুজনকে। মেলিসা বর্ডম্যান যতটা ভালো ততটাই খারাপ টেনিসন। লোকটির মধ্যে ভালো গুণ কেবল কয়েকটা, সাহসী, বুদ্ধিমান এবং সুদর্শন সে। মেলিসাও অকপটে স্বীকার করে এসব। ক্যাসল টাউনে প্রথম যেদিন এসেছিল মর্গান, বক্সটি ক্রুদের তোপের মুখে পড়েছিল মেলিসা। পরে ফ্ল্যাগবিতে গিয়ে হুমকি দিয়েছে টেনিসন। এসবের পরও কিভাবে তার সাথে সহজভাবে মিশছে মেয়েটি। পাই প্যালেসে কোণের একটা টেবিলে বসলো ওরা। কফির ফরমাশ দিয়ে উৎসুক দৃষ্টিতে ওর দিকে তাকালো মেলিসা। তোমার তো অনেক আগেই চলে যাওয়ার কথা। পারছি না। তুমি যেমন টেনিসনকে এড়াতে পারছো না। হোঁচট খেলেও জানা মেয়েটা। চোখ মুখের ভাব দেখে তাই মনে হলো মর্গানের। তবে দ্রুত নিজেকে সামলে নিল। কিন্তু এটাও ঠিক, ওকে এত সহজে ছাড়ছি না আমি। ওর এখানে টিকে থাকা আমার উপর নির্ভর করছে। লসফল পাইনের জায়গাটা ছেড়ে দিলে নিশ্চিন্তে একটা সাম্রাজ্য গড়তে পারে ও। সেজন্যই কি তোমার সাথে সহজ হতে চাইছে ও? অনেকটা সেরকমই। মিসেস উইলিয়ামসন কফি পরিবেশন করার সময় আলাপে ছেদ পড়ল। নীরবে কফি পান করছে দুজন। নীরবতা ভাঙছে না কেউ। দরজার দিকে মর্গানের নজর। টেনিসন এখানে উপস্থিত হওয়ার আগেই চলে যেতে চায়। তুমি তো টেনিসনকে চেনো? কিছুক্ষণ বাদে জানতে চাইল ও। টেনেসিতে ওর একটা বাথান ছিল, বেশ বড় সড়ো। অথচ ওটা ছেড়ে এসে মরুভূমির মতো একটা জায়গায় বেছে নিয়েছে এখানে। একটু অস্বাভাবিক না? বোধহয় কারণটা বলতে পারবে তুমি ম্যাম। আমার ধারণা টেনিসন শুধু একজন বাথান মালিকই ছিল না, অন্য কিছু। একই প্রশ্ন আবারও করলে মিস্টার মর্গান। অসহিষ্ণু স্বরে বাধা দিল মেলিসা। এসব জানতে চাইছো কেন? বিব্রত বোধ করল মর্গান। মেলিসার কাছ থেকে এমন নির্লিপ্ত উত্তর আশা করেনি। ওর অতীত সম্পর্কে জানতে চাইছি। সেটা কি খুব গুরুত্বপূর্ণ? অল্প সময়ের মধ্যে কোন লোককে কোনো লোককে বিচার করতে হলে তার অতীতটাই সবচেয়ে কাজের হয়ে দাঁড়ায়। এ দেশটা অনেক বড় ম্যাম। এখানে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও আছে। নিজের অতীত ঢেকে রাখতে চায় কেবল খারাপ লোকেরাই। কি যেন বলতে চেয়েছিল মেলিসা। মর্গানের শেষ কথায় থেমে গেল সে। বিব্রত আর কৌতুক ভরা চাহনিতে দেখল ওকে। কথাটা বোধহয় পুরোপুরি ঠিক নয়। কারো কারো জন্যে অতীতটা একান্তই সমস্যার, শুধু তার নিজের জন্যে। টেনিসন সম্পর্কে জানতে চেয়েছে ম্যাম। দুঃখিত, সাহায্য করতে পারছি না। এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। অন্যের ব্যাপারে খোঁজ খবর রাখি না আমি। তুমি যদি নাচার হও, টেনিসিতে খোঁজ নিতে পারো। ওখানকার মার্শাল বোধ হয় সাহায্য করতে পারবে তোমাকে। একটা তার করে দাও। বিস্মিত হলো মর্গান। টেনিসনের অতীত গোপন করতে চাইছে মেলিসা বর্ডম্যান। ব্যাপারটা হজম করতে সময় লাগলো ওর। টেবিলের উপর থেকে হ্যাট তুলে নিয়ে উঠে দাঁড়ালো। নট করলো। ধন্যবাদ ম্যাম, তোমার পরামর্শ মনে থাকবে আমার। মিস্টার মর্গান। চলে আসছিল ও। থেমে ঘুরে তাকালো। চেয়ার ছেড়ে এগিয়ে এলো মেলিসা। কিছুটা বিচলিত এবং অনুতপ্ত দেখাচ্ছে। তোমার প্রতি কৃতজ্ঞ আমি। যদি শুধু ওর নামটা বলো ম্যাম। আর কিছু জানার প্রয়োজন নেই আমার। যুগপৎ বিস্ময় আর অস্বস্তি দেখা গেল বর্ডম্যান কন্যার চোখে। এটাই তো ওর নাম। স্মিথ হাসলো মর্গান। নিজের উপর বিরক্ত, কৃতজ্ঞতার সুযোগেও নরম করতে পারেনি মেয়েটিকে। কোনো লাভই হলো না। আমি শুধু জানি এখানে আসার আগে খারাপ কিছু করেনি ও। টেনেসিতে খুব কমই থাকতো সে, কেবল শেষের 2 বছর ছাড়া। এর আগে মাউন্ডেলের মতো এখানে সেখানে কাটিয়ে দিত। হতাশ হলো মর্গান। সে রাগ করে হাঁটতে শুরু করলো। একরকম নিশ্চিত টেনিসনের ভয়ে মুখ খুলছে না মেয়েটা।
ও কি ভুল করছে? টেনিসন হয়তো আদপে দোষী নয়, অন্তত ও যেরকম ভাবছে সেরকম না হলে। আনমনে মাথা নাড়ল মর্গান। নিজের বিশ্বাসের উপর আস্থা আছে ওর। হাজার মানুষ দেখেছে জীবনে, এদের ধাত বুঝতে শিখেছে। সাচ্চা লোক হতে পারে না টেনিসন। নিজের জীবন বাজি রেখে বলতে পারবে ও, বই এ দেশটিতে একটা মানুষকে দেখে বা দু একটা কথা শুনে বা আচরণ তার সম্পর্কে ধারণা করে নিতে হয়। আচরণে তার সম্পর্কে ধারণা করে নিতে হয়। মাঝে মাঝে দেখা যায় ওই ধারণাই দারুণ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। চলার পথে যে কারো কাছ থেকে বিপদ আসতে পারে, মুহূর্তের ব্যবধানে বদলে যেতে পারে পরিস্থিতি। নিজের সম্পর্কে বলে বেড়ায় না কেউ, সুতরাং তার আচরণ আর দৃষ্টিভঙ্গি দিয়েই লোকটিকে চিনে নিতে হয়। আগাম ধারণা করে নিতে হয় লোকটি কতটা বিপজ্জনক হতে পারে। বছরের পর বছর হাজারো মানুষ সম্পর্কে এমন ধারণা করে অভ্যস্ত হয়ে গেছে মর্গান, এবং তাতে যে ভুল হয় না এর বড় প্রমাণ এখনো ওর বেঁচে থাকা। আলফ্রেড টেনিসনের মতো লোকের অতীত পরিষ্কার হতে পারে না। পাই প্যালেস থেকে বেরিয়ে একটা সেলুনে ঢুকলো। 3 ঘন্টা পোকার খেলার ফাঁকে নজর রাখলো লোকজনের উপর। সন্ধ্যের পর ভিড় বাড়তে বেরিয়ে এসে আস্তবলের দিকে এগোলো মর্গান। পড়ছে এসে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। সিগারেট রোল করার ফাঁকে আশপাশে সতর্ক নজর চালালো। দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আস্তাবলের ভেতর থেকেও কোনো সাড়া আসছে না। সময় নিয়ে সিগারেট শেষ করলো। মেলিসা বটম্যানের রহস্যময় আচরণ মনে পড়ছে বারবার। অনুমান আর বাস্তবের হিসাবের জের টানতে পারছে না বলে বিরক্তি লাগছে। অধৈর্য হয়ে হাল ছেড়ে দিল। আস্তাবলের ভেতরে ঢুকে পড়ল। উপরে উঠতে যাচ্ছিল মর্গান। পেছনে হালকা পায়ের শব্দে ঘুরে তাকালো। হসলার লোকটাকে দেখেই টের পেল কিছু একটা হয়েছে। নিদেন পক্ষে ওর জন্য একটা খবর আছে। পালাও মর্গান, তোমাকে হন্য হয়ে খুঁজছে 3জন লোক। এখানেও এসেছিল ওরা, মিথ্যে বলে বুঝ দিয়েছি ওদের। কার্টারের দল না টেনিসনের? মনে হয় না। ওদের ঘোড়া দেখে মনে হলো অনেক দূর থেকে এসেছে। এদের অন্তত একজন বন্দুকবাজ। অন্যরা ওকে আবল বলে ডাকছিল। পাগলা ঘন্টি বাজলো মর্গানের মনে। যা ভয় পেয়েছিল তাই হয়েছে। কিন্তু কিভাবে ওর হদিশ পেল ওরা? 8। ঘটনাটা বিশ্বাস করতে পারছে না মর্গান। নিশ্চিত জানে কোনো সূত্র রেখে আসেনি ও, তবু ঠিক ঠিক হাজির হয়েছে ওরা। কি বলেছ ওদের? জানতে চাইল। বলেছি বেরিয়ে গেছো তুমি। ওরা জানতে চেয়েছিল কোথায় যেতে পারো, এখানে থাকছো কেন। উত্তরগুলো শুনে সন্তুষ্ট হয়নি কেউ। কাউকে এখানে রাখার জন্য পরামর্শ দিচ্ছিল একজন। অন্যরা প্রস্তাবটা মানেনি বলে রক্ষা, নয়তো একেবারে পিস্তলের মুখে এসে পড়তে। সন্তুষ্ট মনে হয়েছে লোকগুলোকে। বোধহয় আলাদাভাবে তোমার সামনে পড়ার ইচ্ছে নেই কারো। কোন দিকে গেছে? জেমস জেসন কর্নারে ঢুকতে দেখেছি। সম্ভবত ওখানেই আছে এখন, যদি পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে না থাকে। ঘোড়াটা তৈরি আছে, নিয়ে আসবো? উত্তর দিল না মর্গান, ভাবছে। পেছনের স্টল থেকে শরীরটাকে নিয়ে আসতে পাওনা মিটিয়ে দিল। ওরা কারা? মনে হচ্ছে চেনো তুমি। ওদের সাথে তোমার সম্পর্কটা কি? পুরানো শত্রুতা। বাছা, তোমার দেখছি শত্রুর অভাব নেই। এভাবে বেঁচে থাকা খুব কঠিন। এত শত্রু নিয়ে কি করে টিকে আছো, এটাই বেশি বিস্মিত করছে আমাকে। তুমি কে মর্গান? ওহো, চলনসই একটা উত্তরে আমাকে সন্তুষ্ট করতে পারবে না। এটাই আমার নাম, নিষ্পেয় সুরে বলল মর্গান। অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো বুড়ো।
বোঝার চেষ্টা করলো মর্গান মিথ্যে বলেছে কিনা। কি বুঝলো কেবল সেই জানে। ঘুরে চলে গেল নিজের কামরায়। অ্যাডিওস মর্গান, আশা করি আবার দেখা হবে। কাঁধ উঁচিয়ে অসহায় ভঙ্গি করলো মর্গান। মাথায় হ্যাট চাপিয়ে বেরিয়ে এলো আস্তাবল থেকে। সেলুনের হই হুল্লা কানে আসছে। মূল রাস্তাটা প্রায় জনশূন্য। স্যাডলে চেপে উত্তরে এগোলো। ডানের গলিতে ঢুকে দু তিনটে বাড়ি পেরিয়ে খোলা জায়গা হয়ে ফের ডানে মোড় নিয়ে আস্তাবলের পেছনে চলে এলো। স্যাডল ছেড়ে ঘোড়ার ঘাড়ে হাত বুলালো। এখানেই থাকিস বাসা, ফিসফিস করে বলল। পেছনের দরজা খুলে গেল। আধো অন্ধকারে হসলারে ভীত চোখজোড়া দেখল ও। সমস্যায় পড়েছ নাকি? দ্রুত জানতে চাইল বুড়ো। ভেতরে ঢুকে দরজা ভিড়িয়ে দিল মর্গান। পকেট থেকে $50 একটা নোট বের করে এগিয়ে দিল। দয়া করে এই কাজটা করে দাও। ওদেরকে গিয়ে বলো এখানেই আছি আমি। সেধে ধরা দিতে চাইছো? তামাক কাগজ বের করে সিগারেট রোল করলো। ভেবে দেখলাম ঝামেলা মিটিয়ে ফেলাই উচিত। তিনটে লোককে পেছন পেছন নিয়ে যাওয়ার ইচ্ছে নেই আমার। সেক্ষেত্রে আগ বাড়িয়ে আমারই ওদের মুখোমুখি হওয়া উচিত। ওরা তো লড়াই চায়, তাই না? আর আমিও সহজে ধরা দেব না। যদি পারো, শ্রাগ করলো। জিভ সহযোগে কাগজের শুকনো আঠায় ভিজিয়ে সিগারেট তৈরি করলো। ভেবে বলছো? এরকম ছোটাছুটি ভালো লাগছে না আর। নিশ্চিন্তে এই শহর থেকে বেরোবো, নয়তো এখানকার বুট হিলে একটা জায়গা নেব। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো হসলার। শ্রাগ করে বেরিয়ে গেল এরপর। ওদের সাথে তুমি নিজে এসো না আবার। কিছুক্ষণ অন্য কোথাও কাটিয়ে দাও। সিগারেট ধরিয়ে আয়েশ করে টানতে শুরু করলো মর্গান। নিকট ভবিষ্যতে নিকট ভবিষ্যৎ নিয়ে ভাবছে না। হারে হারে তিনটেকেই চেনেও। মিশরের দিকে রওনা দিলেও আঠার মতো পেছনে লেগে থাকবে ওরা। নরক পর্যন্ত ধাওয়া করবে। তার চেয়ে এখানে একটু বাড়তি সুবিধে পাবেও। ওরা জানে না তৈরি হয়ে অপেক্ষা করছে মর্গান। ভয় কেবল আবল টেনারিকে নিয়ে। প্রথম সুযোগে লোকটাকে কুপকাত করতে না পারলে খারাপই আছে ওর কপালে। ঠিক 20 মিনিট পর বাইরে লোকজনের সাড়া পেল। দ্রুত নিঃশব্দে একপাশে সরে এলো মর্গান। পেছনের কামরার দরজার কাছে এমন এক জায়গায় এসে দাঁড়ালো যাতে দোতলায় ওঠার সিঁড়ি, মূল দরজা এবং অফিস রুমটা কাভার করতে পারে। হাতে দুটো পিস্তলই বেরিয়ে এসেছে। জানে ওকে দেখামাত্র গুলি করবে প্রতিপক্ষ। আবল টেনারিকে ভালো করেই চেনে। কথা বলার আগে গুলি ছড়ে এ ভাড়াটে গানম্যান। একসাথে দুজন ঢুকলো, দ্রুত ও নিঃশব্দে। দশাশই শরীর দেখে চেনা গেল আবাল টেনারিকে। চোখের পলকে ভিতরে ঢুকে পড়ল সে। দরজার একপাশে দাঁড়িয়ে তাকে কাভার করছে অন্যজন। স্থির দাঁড়িয়ে থাকলো টেনারি। ইন্দ্রিয়গুলোকে সজাগ করে তুলেছে পুরোপুরি। মর্গানও তাই করেছে এবং নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে আছে। বুকে আশঙ্কা হয়তো ওর অবস্থান আঁচ করে ফেলবে টেনারি। আন্দাজের উপর গুলি শুরু করবে। একসঙ্গে দুজনকে সামলানো কঠিন হবে। যদি একজনকে বেচাল করা যায় কিংবা খানিকটা অমনোযোগী করা যায়, নিদেন পক্ষের লাইন অফ ফায়ার থেকে যদি সরিয়ে দেওয়া যায়, ওর সাফল্যের সম্ভাবনা বাড়ত। 3 নম্বরটা কোথায়? বাইরে রেখে এসেছেন না পেছনের দরজা দিয়ে ঢোকার পায়তারা করছে বেটা? লণ্ঠনের আবছা আলোয় অশরীরীর মতো মনে হচ্ছে বিশাল দেহী ট্যানারিকে। একই জায়গায় দাঁড়িয়ে আছে এখনো। ফুস করে নিঃশ্বাস ছাড়লো। সিদ্ধান্তে পৌঁছেছে উপরের তলায় আছে মর্গান। চোখে পড়ে না। সঙ্গীর উদ্দেশ্যে আলতোভাবে হাত নেড়ে ইঙ্গিত করল সে। হোলস্টার থেকে একটা পিস্তল তুলে সিঁড়ির দিকে এগোলো।
মর্গানের দিক পিছন ফিরে আছে এখন। তার ছোট্ট এই ভুলটাই বাঁচিয়ে দিল মর্গানকে। তৃতীয় লোকটির অস্তিত্বের কথা ভুলে গেল, আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মোক্ষম সময় টেনারির মনোযোগ এখন উপরের তলায়, আর কাভার দেয়া লোকটার মনোযোগ সিঁড়ির আশপাশে। কোনো কিছু বলার আগেই দরজায় দাঁড়ানো লোকটাকে গুলি করলো মর্গান, দুটো পিস্তল থেকে একসঙ্গে। গুলির ধাক্কায় দেয়ালের সাথে মিশে গেল লোকটার দেহ। কমলা আগুন ওগরালো হাতের পিস্তল, ছাদে গিয়ে বিঁধল গুলিটা। চরকির মতো ঘুরল আবল টেনারি। মাঝপথে তাকে গুলি করলো মর্গান। ঘূর্ণন কিছুটা স্লোথ হয়ে গেল। পরন্ত অবস্থায় তীব্র গাল বকল গানম্যান, কিন্তু বিরতি নেই গুলি চালানোয়। নিশানা ছাড়াই সমানে গুলি করছে। মেঝে পড়ার পর শেষ চেষ্টা করলো সে। নির্দ্বিধায় তার কপালে একটা সীসা পাঠিয়ে দিল মর্গান। চটজলদি পাশে সরে গেল মর্গান। বাম হাতের পিস্তল কোমরে গুজে অন্য পিস্তলে টোটা ভরতে শুরু করলো। দরজার উপর চোখ, জানে আরো একজন আছে। পিস্তল রিলোড করেছে। এ সময়ে দরজায় দেখা গেল তাকে। খানিকটা অপ্রস্তুত অবস্থায় ওকে পেয়ে গেল লোকটা। শীর্ণ হাতে ভয়াল দর্শন কোলটাকে বেমানান লাগছে। সিঁড়ির দিকে তাক করা ছিল কোল্ট। ঘুরতে শুরু করেছে মর্গানের দিকে। বিপদ বুঝে ডাইভ দিল মর্গান। মেঝের সাথে শরীর মিশিয়ে দিল। শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে তাড়াহুড়োয় গুলি করলো তালপাতার সেফাই। ফসকে গেল, তবে মর্গানেরটা ফসকালো না। ঝাঁপ দেওয়ার সময় হামার টেনেছে ও উড়ন্ত অবস্থায় গুলি করলো লোকটাকে।